হ্যালো ফ্রেন্ড, এয়ার সায়েন্স ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। যারা পুরাতন তারা অবশ্যই জানো আমাদের যে মাধ্যমিক ভৌত বিজ্ঞানের যে আলোচনা চলছিল তা চলতরিত শেষ হয়ে গেছে। তো যারা নতুন তাদেরকেও বলছি, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা প্রায় সমস্ত বেশিরভাগ ছাত্রর ক্ষেত্রেই বোধগম্য হওয়াটা খুবই কঠিন হয়ে ওঠে। যেটা আমরা আলো বললেও অধ্যায়টির নাম, কিন্তু সেটা আমাদের কাছে অন্ধকার হয়ে আসে। তো যারা দুর্বল তাদের ক্ষেত্রে সমস্যা হয়, ঠিক আছে, আলো অধ্যায়টা পড়তে। তো তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই, ক্লাসটিকে শুরু করি। তো যারা নতুন আছো তাদেরকে বলছি, যদি চ্যানেলটিকে ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে। আলোর ক্ষেত্রে যে প্রতিফলন, ঠিক আছে, আলোর যে প্রতিফলন, আলোর প্রতিফলন বা রিফ্লেকশন প্রধানত দুটো অংশে বিভক্ত করে আমরা দেখব। এক হচ্ছে কি গোলীয় দর্পণের ক্ষেত্রে, ঠিক আছে, গোলীয় দর্পণের ক্ষেত্রে কিভাবে তাদের প্রতিফলন হবে সেটা আমরা জানব। আর কি লেন্সের ক্ষেত্রে, লেন্সের ক্ষেত্রে প্রতিফলন। তো আমরা এই দুটো অংশে ভাগ করে নিলাম পুরো অধ্যায়টিকে। এক হচ্ছে গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রতিফলন, আর দুই হচ্ছে লেন্সের ক্ষেত্রে কি প্রতিফলন ঘটবে সেই সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তো আলো যে সাধারণ বৈশিষ্ট্য, আলো একটা সরলরৈখিক পথে যায়, ঠিক আছে, কোনো আঁকা বাঁকা পথে কিন্তু আলো যেতে পারে না। এটা আমরা 7-এ পড়ে এসেছি, ওকে। আর কি আলো যদি কোনো একটা তলে, সমতল তলে প্রতিফলিত হয়, আপতিত হয়ে তা প্রতিফলিত হয়ে যাবে, তার একটা প্রতিফলনের নির্দিষ্ট সূত্র মেনে চলবে। যদি কোনো এবড়ো খেবড়ো অমসৃণ তলে প্রতিফলিত হয় বা আপতিত হয়, তখন আলোগুলো কি হবে, চারিদিকে ছড়িয়ে যাবে। এটা আমরা জেনে এসেছি যে এটার ক্ষেত্রে বিক্ষিপ্ত প্রতিফলন, আর এটার ক্ষেত্রে হবে কি নিয়মিত প্রতিফলন। এইগুলো আমরা সাধারণ জ্ঞান জেনে এসেছি, ঠিক আছে। তো আমরা যে বিষয়ে এখন জানবো এই অধ্যায়ে তা গোলীয় দর্পণের ক্ষেত্রে আর লেন্সের ক্ষেত্রে কি প্রতিফলনটা দেখা যায়। যে প্রতিফলনটা আমরা দেখব, তাহলে আমরা গোলীয় দর্পণ জিনিসটা কি সেটা আগে জেনে নিই। দেখো, গোলীয় দর্পণ হচ্ছে একটা দর্পণ, যে দর্পণের হচ্ছে তোমার কোনো একটা পাশে, এটা যদি আমরা একটা দর্পণ ভেবে নিই, ঠিক আছে, গোলীয় একটা দর্পণ, সেই দর্পণের যদি বাইরের পাশে ঘষা থাকে আর ভেতরের পাশে মসৃণ হয়, চকচকে হয়, তাহলে সেই যে গোলীয় দর্পণ, সেই গোলীয় দর্পণকে আমরা বলবো অবতল দর্পণ, ঠিক আছে। আর যদি ওই গোলীয় দর্পণের ভেতরের পাশে ঘষা হয় আর বাইরের পাশে চকচকে হয় বা মসৃণ হয়, ঠিক আছে, তখন তাকে বলবো আমরা উত্তল দর্পণ বা মিরর, ঠিক আছে। তাহলে যে অবতল দর্পণ আর উত্তল দর্পণ, এই দুটো দর্পণ ছাড়াও কিন্তু একটা সমতল দর্পণ আছে, ঠিক আছে। সমতল দর্পণ বলতে একটা সমতল অবস্থানের এক পাশে হচ্ছে তোমার ঘষা থাকবে আর এক পাশে কি হবে, মসৃণ চকচকে হবে। তো এইটাকে আমরা সমতল দর্পণ বলবো, ঠিক আছে। তাহলে তোমাদের মনে একটা কোশ্চেন আসছে যে স্যার, বাস্তবিক দিক থেকে অবতল দর্পণ, উত্তল দর্পণ, সমতল দর্পণ কিভাবে আমরা দেখে বুঝতে পারবো। তো তোমাদের বাড়িতে থাকা যে চামচ, ঠিক আছে, সেই চামচ স্টিলের চামচ, অবশ্যই স্টিলের চকচকে চামচ, পরিষ্কার, সেই চামচকে নিয়ে তোমরা দেখবে, এটা যদি চামচ হয় না, এই চামচটাকে নিয়ে দেখবে যদি এটা ভেতরের পাশে হয়, অর্থাৎ এই রকম, তো চামচটা এইরকম হবে। এই যে ভেতরের পাশের কথা বলছি, ভেতরের পাশে তোমরা যদি তোমার মুখের সামনে নিয়ে আসো, দেখবে একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, ঠিক আছে।
ঠিক একই রকমভাবে চামচটিকে ওপর করে লাগলে দেখবে এই ক্ষেত্রেও কিন্তু একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। তো প্রতিবিম্ব দুই পাশে যে তৈরি হচ্ছে, সেই দুই পাশে তৈরি হলেও তাদের প্রতিবিম্বের ধরন কিন্তু আলাদা হয়েছে। তো যেটা আমরা অবতল বলছি, অর্থাৎ যেটা হচ্ছে ভেতর দিক কি ভেতরের দিকে চকচকে, বাইরের দিকে কি হবে ঘষা, ফলে এই যে ভেতরের দিকে যে চামচের ভেতরের দিক, সেই ভেতরের দিকে যদি আমরা কোনো আমাদের যদি ছবিটা প্রতিবিম্বটা তৈরি হয়, তাহলে সেই প্রতিবিম্বটা দেখবে ভেতরের দিকে যদি তৈরি হয়, সেইটা সবসময় কি হবে, আমি যদি ধরলাম এইটা একটা প্রতিবিম্ব, এইটা একটা বস্তু, ঠিক আছে, এই বস্তুর ছবি এখানে হলে কি হবে, সম্পূর্ণটাই উল্টে যাবে, ঠিক আছে। তাহলে ভেতরের দিকে চামচের যখন আমরা দেখব, সেটা উল্টো প্রতিচ্ছবি পাবো আমরা। আর যদি আমরা বাইরের দিকে দেখি, অর্থাৎ চামচটা কি হচ্ছে, এই পাশটা কি ওপরের দিক, অর্থাৎ এই পোর্শনটার কথা বলছি, ওপরের দিকের কথা। তো সেই ওপরের দিকে যদি আমরা ওই চিত্রটা দেখতে চাই, ওই চিত্রটা কি হবে, সোজা হবে, বোঝা গেল। তাহলে যে অংশটা হচ্ছে ভেতরের দিক, যেখানে প্রতিবিম্বটা উল্টা হচ্ছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে সেটা হবে অবতল দর্পণ। আর যেই ক্ষেত্রে হচ্ছে প্রতিবিম্ব সোজা হচ্ছে কিন্তু পেছনের দিকটা হচ্ছে কি উঠে আসে, সেইটাকে আমরা বলবো উত্তল দর্পণ। আর সমতল দর্পণটা কি, সমতল দর্পণ হচ্ছে যে দর্পণের সামনে আমরা দাঁড়িয়ে আমাদের মেকআপ বলো, আমাদের মাথা আঁচড়ানো বলো, সবকটাই আমরা নিজেদের ফেস দেখতে চাইলে যে বাড়িতে যে আয়না ব্যবহার করি, সেই আয়নাটা হচ্ছে সমতল দর্পণ। তাহলে আমরা গলীয় দর্পণের যে দুটো পার্ট, তার সাথে সাথে সমতল দর্পণটাও দেখে নিলাম। এবারে আসছি লেন্সের প্রতিফলনের ক্ষেত্রে। তাহলে লেন্স এখানে কত প্রকারের হতে পারে। দেখো, লেন্স প্রথমত হচ্ছে একটা হয় উত্তল লেন্স, ঠিক আছে, যার হচ্ছে মাঝের দিকটা মোটা হবে আর দুই প্রান্ত সরু হবে, সেটাকে আমরা কি বলবো, উত্তল লেন্স। আর যে লেন্সের দেখবে দুই প্রান্ত মোটা কিন্তু মাঝের দিক সরু, সেটাকে আমরা বলবো অবতল লেন্স, ঠিক আছে। এবারে সমতল লেন্স কখন হবে, যখন দুই পাশ হচ্ছে সমান হবে, তখন সেটাকে সমতল লেন্স বলবো। এটা হয়ে যাবে সমতল লেন্স। তাহলে আশা করি আমরা গলীয় দর্পণের যে প্রতিফলন দুটো পার্টে যে ভেঙে করেছি, একটা হচ্ছে গলীয় দর্পণের ক্ষেত্রে আর একটা লেন্সের ক্ষেত্রে। তো আমরা এক একটা ধরে জিনিসটাকে ভালো করে আরও বুঝে নেব। দেখো, গলীয় যে দর্পণ, উত্তল আর অবতল দর্পণ, তাদের বেশ কিছু জিনিস আমরা মানে কিছু টার্ম যেগুলো আমাদের জানার দরকার, সেইগুলো কি হচ্ছে কি, মধ্যবিন্দু, উন্মেষ, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ, মুখ্য ফোকাস আর ফোকাস দৈর্ঘ্য। তো এই জিনিসগুলো আমাদের জেনে নিতে হবে। তো মন দিয়ে জিনিসটা দেখো, দেখো এই যে এম আর এম ড্যাশ, ঠিক আছে, এম আর এম ড্যাশটা হচ্ছে এম ড্যাশটা হচ্ছে কি অবতল দর্পণ, যার বাইরের দিক হচ্ছে ঘষা আছে। আর এইটা হচ্ছে কি উত্তল দর্পণ, যার ভেতরের দিক ঘষা, ঠিক আছে। এই দুটো দর্পণের ক্ষেত্রেই কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলো জানব। তো প্রথমে আমরা আসছি অবতল দর্পণ। অবতল দর্পণ অর্থাৎ এম ড্যাশ, এই যে দৈর্ঘ্যের যে আমরা অবতল দর্পণটা নিয়েছি, সেই যে অংশ, ঠিক আছে, এম ড্যাশের যে দৈর্ঘ্য বলতে পারো বা টোটাল যে অংশ, সেই অংশটাকে বলবো উন্মেষ, ওই দর্পণের উন্মেষ। তো এই যে এম ড্যাশ যে দর্পণটা আমরা নিয়েছি, অবশ্যই গলীয় দর্পণ। সেটা কি, এই যে গলীয় দর্পণটা কাল্পনিক যে বৃত্তের অংশ বা যে গোলকের অংশ, এই যে গলীয় দর্পণটা একটা অল্প পরিমাণ অংশকে বোঝাচ্ছে। সেই অল্প পরিমাণ অংশ যে গোলকের, যে বৃহৎ গোলকের অংশ, ঠিক আছে, যে বৃহৎ গোলকের যে অংশ, সেই গোলকের কেন্দ্রটাকে আমরা সি ধরেছি। ক্লিয়ার, ঠিক আছে।
আর কি ধরেছি, এই যে সিটা যে ধরেছি বৃহৎ যে গোলক তার কেন্দ্র সি, সেই সিটাই হবে এই যে ক্ষুদ্র যে গোলক, এই যে ক্ষুদ্র যে দর্পণ অবতল দর্পণ, সেই অবতল দর্পণের কি হবে বক্রতা কেন্দ্র। সিটা হবে কি বক্রতা কেন্দ্র। ঠিক আছে, এবারে দেখো মধ্যবিন্দু মেরু বলতে কি বোঝায়। মধ্যবিন্দু মেরু বলতে দেখো এই যে এম ড্যাশ উন্মেষের যে দর্পণটা আমরা নিয়েছি, সেই দর্পণের ঠিক মিড পজিশনের কথা বলছি। অর্থাৎ এই এম ড্যাশ যদি টোটালটাই হচ্ছে যদি 20 সেন্টিমিটার হতো, তাহলে তার মধ্যবিন্দুর অবস্থানটা কোথায় হবে 10 সেন্টিমিটারে। তাহলে এটা 10 আর এটাও 10, তাহলে মিড পজিশনে অবস্থান করবে। সেই মিড পজিশনটাকে আমরা বলবো মেরু, যেটাকে আমরা বলবো পি। তাহলে এই লেন্সের মেরু হচ্ছে পি। ক্লিয়ার? আর কি, এই যে মেরু থেকে এই যে এম ড্যাশের যে উন্মেষযুক্ত অবতল দর্পণ, সেই দর্পণের মেরু থেকে বক্রতা কেন্দ্র হয়ে যে রেখাটি চলে যায় তাকে আমরা বলবো প্রধান অক্ষ, অর্থাৎ PCX। এই যে রেখা, সেই রেখাটাকে আমরা বলবো প্রধান অক্ষ। ক্লিয়ার? এবারে পি আর সি এই অংশটার কথা বলছি। পি আর সি এটাকে আমরা আর বলি, অর্থাৎ এটাকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ। কি বলবো? বক্রতা ব্যাসার্ধ। কীরকম করে দেখো, এটা যদি বক্রতা কেন্দ্র হয়, সেই বক্রতা কেন্দ্র থেকে এম ড্যাশ যে দর্পণ নিয়েছি গলীয় দর্পণ, সেই দর্পণের যে মেরু সেই পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দ্বারা ডিনোট করি। ক্লিয়ার? আর এই যে বক্রতা ব্যাসার্ধর কথাটা বলছি না, এই বক্রতা ব্যাসার্ধটা হলো এই পুরো টোটাল যে কাল্পনিক যে গোলক, সেই গোলকের কিন্তু ব্যাসার্ধ এটা। ক্লিয়ার হলো? ওকে, এবার এই জিনিসটা আমরা আসবো এই যে মধ্যবিন্দু উন্মেষ বক্রতা ব্যাসার্ধ প্রধান অক্ষ। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কিভাবে দেখব? একই রকম, কোনো সমস্যা নেই। উত্তল দর্পণের কি হয়, যে ভেতরের দিকে ঘষা হয়, বাইরের দিকে প্রতিবিম্ব গঠিত হবে, এটা আমরা জানি। তো এম ড্যাশ হচ্ছে তার উন্মেষ, এটা আমরা জেনে গেছি। এবার এই যে এম ড্যাশের যে উত্তল দর্পণ নিয়েছি, তার মধ্যবিন্দু যেটা হবে সেটাকে আমরা বলবো মেরু, যেটাকে পি বলবো। আর এই যে এম ড্যাশের যে উত্তল দর্পণ নিলাম, সেই দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্র যদি সি হয়, সেই সিটাকে বলবো আমরা বক্রতা কেন্দ্র। আর ওই সি থেকে মেরু পর্যন্ত, অর্থাৎ বক্রতা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, সেইটাকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার? আর এই বক্রতা ব্যাসার্ধ আর মেরু হয়ে যে সরলরেখাটা চলে যাবে PCX, ঠিক আছে, সেটাকে আমরা বলবো ওই উত্তল দর্পণের প্রধান অক্ষ। ক্লিয়ার? সেই জিনিসটাই বলেছি। এবারে জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস আসছে, দেখো যে মুখ্য ফোকাস বা ফোকাস দৈর্ঘ্যটা কি। যদি আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখি, তাহলে পেছন দিকটা কি হবে, ঘষা হবে। ক্লিয়ার? তাহলে এটা কি বক্রতা, সি ধরে নিলাম বক্রতা কেন্দ্র, আর পি হচ্ছে মেরু, এম ড্যাশ হচ্ছে কি তার উন্মেষ ওই অবতল দর্পণে। এবারে কোনো আলোক রশ্মি যদি সমান্তরালভাবে আসে, ঠিক আছে, আলোক রশ্মি সমান্তরালভাবে এইভাবে যাচ্ছে, যাওয়ার পর ওই অবতল দর্পণে প্রতিফলিত হয়ে তার যে বিন্দুতে এই যে প্রধান অক্ষ PCX, এই যে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে, ঠিক একই রকমভাবে এই রেখাটাও এই বিন্দুতে ছেদ করবে। তাহলে যে বিন্দুতে ছেদ করবে সেটাকে আমরা বলবো মুখ্য ফোকাস। আরও একবার বলছি, কোনো অবতল দর্পণের যদি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসে, তা প্রতিফলিত হয়ে অবতল দর্পণে প্রধান অক্ষকে, ওই দর্পণের প্রধান অক্ষকে, ঠিক আছে, যে বিন্দুতে ছেদ করবে বা যে বিন্দুর মধ্য দিয়ে চলে যাবে, সেই বিন্দুটাকেই বলবো আমরা ফোকাস কেন্দ্র। ক্লিয়ার?
এবারে ফোকাস কেন্দ্র জেনে গেলাম, তাহলে এই মেরু থেকে ফোকাস যে কেন্দ্র, সেই কেন্দ্রের মধ্যে যে দূরত্ব অর্থাৎ পিএফ, এই যে পিএফ যে দূরত্ব, এই দূরত্বটার কথা বলছি, এইখান থেকে এইখান, ঠিক আছে, এই যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বলবো ফোকাস দৈর্ঘ্য, যেটাকে আমরা এফ দ্বারা ডিনোট করব। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে যদি আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখি, তাহলে কি হবে, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটাকে আমরা কি ধরলাম, প্রধান অক্ষ ধরলাম, এটাকে পি ধরলাম, এটাকে সি ধরলাম। ক্লিয়ার? এবারে কি হয় দেখো, উত্তল দর্পণের ক্ষেত্রে আলো এলো সমান্তরালভাবে, আসার পর কি হবে, সে প্রতিফলিত হয়ে চলে যায়, তাই না? এখানে আসার পর প্রতিফলিত হয়ে চলে গেল, কিন্তু আলটিমেট এটাকে যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি, তাহলে দেখতে পাবো প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দুটাকে নাম বলবো আমরা কি, মুখ্য ফোকাস। আর এই যে মুখ্য ফোকাস যে কেন্দ্র বা মুখ্য ফোকাস থেকে এই যে পি মেরু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলবো ফোকাস দৈর্ঘ্য। আশা করি জিনিসটা ক্লিয়ার করে বোঝা গেল। ক্লিয়ার? আলোর যে প্রতিফলন বা প্রতিফলনের যে বেসিক সূত্র, প্রাথমিক যে মৌলিক সূত্র, সেই সূত্র কিন্তু গোলীয় দর্পণের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে প্রযোজ্য হবে। আমরা আলোর যে প্রতিফলনের সূত্র তা কি জেনে এসেছিলাম, যে একটা কোনো সমতলের ওপর যদি আলোক রশ্মি আপতিত হয়, তা আবার প্রতিফলিত হয়। ঠিক আছে? তো এই যে আপতিত রশ্মি বা প্রতিফলিত রশ্মি, তাহলে এখানে এ কিউ হচ্ছে কি আপতিত রশ্মি, বি কিউ হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। তাহলে এই রশ্মিগুলো আপতিত হচ্ছে আর প্রতিফলিত হচ্ছে। তাহলে প্রতিফলনের যে সূত্র আমরা যা জানতাম, যে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি যে অঙ্কিত যে অভিলম্ব এন কিউ, যে অভিলম্ব, সেই অভিলম্বের সঙ্গে একই সমতলে থাকবে। ঠিক আছে? এই বোর্ডটা যদি একটা তল হিসেবে কল্পনা করে নিই, তাহলে এটা যদি আপতিত আলোকরশ্মি হয়, তাহলে প্রতিফলিত আলোকরশ্মি কী হবে, এইভাবে, তাই না? তাহলে এইটা একটা বড় সমতল মিরর বা দর্পণ, সেই সমতল দর্পণে আলো এই পাশ থেকে আসছে আপতিত হয়ে, রেডটা আপতিত হচ্ছে আর ব্ল্যাকটা হচ্ছে প্রতিফলিত হচ্ছে। তাহলে এখানে অঙ্কিত যে অভিলম্ব, অর্থাৎ এইখানে যে এই বরাবর যে অভিলম্ব আমরা কল্পনা করছি, এই বরাবর, ঠিক আছে, এই বরাবর যে অভিলম্ব কল্পনা করছি, সেই অভিলম্বটা হচ্ছে তোমার আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মির সঙ্গে কি একই সমতলে অবস্থান করবে। এটা আর কি, আপতিত রশ্মির যে আপাতন কোণ আই আর প্রতিফলন কোণ আর পরস্পর কি হবে, সমান হবে। এটা আমরা কি জেনে এসেছিলাম প্রতিফলনের বেসিক সূত্র থেকে। তো এই যে প্রাথমিক যে মৌলিক প্রতিফলনের যে সূত্র সমতল দর্পণের ক্ষেত্রে আমরা এতদিন জেনে এসেছি। তো আজকে আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে কিন্তু একই রকম পদ্ধতিটাই আমরা ব্যবহার করতে পারবো, অর্থাৎ এই সূত্রটিকে আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে ব্যবহার করে দেখব। ঠিক আছে? তো প্রথমে আমরা একটা অবতল দর্পণ নিয়ে নিই। এটা হচ্ছে কি একটা অবতল দর্পণ, এম ড্যাশ উন্মেষযুক্ত। ক্লিয়ার? এবারে তার প্রধান অক্ষটা আমরা এঁকে দিলাম পি, এটা বক্রতা কেন্দ্র, আর এটা হচ্ছে এক্স। পি এক্স একটা হচ্ছে তোমার প্রধান অক্ষ। তো এইখানে যখন কোনো একটা, যদি আমরা একমাত্রিক আলোর ক্ষেত্রে ধরি, ঠিক আছে, একটাই মাত্র আলোক রশ্মি আসবে একমাত্রিক, তা সমান্তরালভাবে এসে প্রতিফলিত হয়ে তা কিন্তু কি আপতিত হবে, এ কিউ আপতিত হলো, প্রতিসরিত হয়ে চলে গেল। তাহলে আপতিত রশ্মিটা কি এ কিউ আর প্রতিফলিত রশ্মি কিউ বি। ক্লিয়ার? তো যে বিন্দু দিয়ে যাবে সেটাকে আমরা কি বলেছিলাম, ফোকাস কেন্দ্র। আর ফোকাস দৈর্ঘ্যটা কি, পি থেকে এফ পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা ফোকাস দৈর্ঘ্য বলছিলাম। ক্লিয়ার? আর কি পি থেকে সি পর্যন্ত যেটা বলছিলাম সেটাকে আমরা কি বলেছিলাম, পি সি হবে, আর অর্থাৎ বক্রতা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার?
তো এইভাবে যখন আলোক রশ্মি প্রতিফলিত হয়ে যাচ্ছে, তাহলে এই যে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি, এইখানে যদি আমরা একটা অভিলম্ব কল্পনা করি, ঠিক আছে, দেখো একটা কোনো বৃত্তের অংশ, এটা এই বৃত্তের অংশে যদি আমরা সেন্টার থেকে কোনোভাবে কোনো লম্ব যদি টানি, সেটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তাই না? এই দুই পাশে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, আমরা অঙ্কে পড়ে এসেছি, তাই না? সেই জিনিসটা এখানে কাজে লাগাচ্ছি। তাহলে এই যে কেন্দ্র, বক্রতা কেন্দ্র থেকে, অর্থাৎ যে গোলকটা কল্পনা করেছি, সেই গোলকের একটা অংশ হচ্ছে কি এমএক্স, একটা অবতল দর্পণ, তার যে কেন্দ্র সি, বক্রতা কেন্দ্র, সেইখান থেকে একটা অভিলম্ব কল্পনা করে দিলাম কিউ পর্যন্ত, সি কিউ একটা অভিলম্ব আমরা করলাম, অভিলম্ব, ঠিক আছে। তো এই অভিলম্ব কল্পনা করার পর দেখো যে আপতিত রশ্মি আর অভিলম্ব যে কোণটা উৎপন্ন করছে, সেটাকে আমরা কি কোণ বলবো? আপাতন কোণ, যেটা এ কিউ সি হচ্ছে আই, যেটাকে আমরা বলবো আপাতন কোণ। এই পর্যন্ত ক্লিয়ার হলো? এরপর দেখো প্রতিফলিত রশ্মি কিউ বি, কিউ বিটা হচ্ছে কি প্রতিফলিত হচ্ছে কিউ আর বি, তাহলে কিউ বি যদি প্রতিফলিত রশ্মি হয়, তাহলে অভিলম্বের সঙ্গে যে কোণ করবে সেটা হয়ে যাবে কি বি কিউ সি, এটা হয়ে যাবে আর, যেটা হচ্ছে প্রতিফলিত বা প্রতিফলন কোণ, ঠিক আছে, প্রতিফলন কোণ। তাহলে এই আপাতন কোণ প্রতিফলন কোণ কিন্তু পরস্পর সমান হবে, এটা আমরা কি মৌলিক যে সূত্র প্রতিফলনের তার থেকে আমরা জানি। এটা একমাত্রিক আলোর ক্ষেত্রে হয়। একটা উত্তল দর্পণ নিয়েছি, গলীয় দর্পণ, ঠিক আছে। তো উত্তল গলীয় দর্পণে আমরা এমএক্স উন্মেষের একটা গলীয় দর্পণ, তার মেরু হচ্ছে পি, বক্রতা কেন্দ্র সি, আর হচ্ছে পি এক্স হচ্ছে তার প্রধান অক্ষ। তো এইখানে কোনো একটা আলোক রশ্মি যদি সমান্তরালভাবে এসে পড়ে, ঠিক আছে, সে এসে পড়ার পর কি করবে, দেখো ঢালুটা বা বাঁকনটা কোন দিকে আছে? উপরের দিকে, তাহলে সে উপরের দিকে এইভাবে প্রতিফলিত হয়ে চলে যাবে, ঠিক আছে। তো এইভাবে যখন প্রতিফলিত হয়ে যাচ্ছে, এটাকে যদি আমরা পি আর এটাকে কিউ আর এটাকে যদি আর ধরি, তাহলে এখানে পি কিউটা হচ্ছে কি আপতিত রশ্মি, তাই না? ঠিক একই রকমভাবে কিউ আরটা কি হবে? প্রতিফলিত রশ্মি। কি জিনিসটা বোঝা যাচ্ছে না? তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। এবারে অঙ্কিত যে অভিলম্বের কথাটা আমরা বলছি এখানে, সেই অঙ্কিত অভিলম্ব এইভাবে যাবে, তাই না? এই বক্রতা কেন্দ্র হয়ে অভিলম্বটা এইভাবে যাবে। তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হলো আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যে যে কোণ, সেটাকে আমরা আই বলবো, যেটাকে আপাতন কোণ বলবো। আর প্রতিফলিত যে রশ্মি আর অভিলম্বের মধ্যে যে কোণ, সেই কোণটাকে আমরা কি বলবো? প্রতিফলন কোণ, যেটাকে আর বলবো। এটা দুটো পরস্পর সমান হবে, ঠিক আছে। এটা একমাত্রিক আলোক রশ্মির ক্ষেত্রে দেখালাম। এবারে দ্বিমাত্রিক আলোক রশ্মির ক্ষেত্রে বা সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছর ক্ষেত্রে কি ধরনের প্রতিফলনটা হয়, সেটা লেন্সের ক্ষেত্রে কি রকম আচরণ করবে, তো আপতিত রশ্মির যে গুচ্ছ তার কিন্তু ধরনের উপর নির্ভর করবে। এক হচ্ছে সমান্তরাল যখন হবে কি রকম হয় দেখে নিই আমরা। যদি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এইভাবে আসে, ঠিক আছে, তো অবতল দর্পণে আপতিত হওয়ার পর তা ফোকাস বিন্দুর মধ্য দিক দিয়ে যায়, তাই তো? এটা আমরা জানি। তাহলে আপতিত আলোক রশ্মিগুচ্ছ এলো, এসে হচ্ছে ফোকাস বিন্দুর মধ্য দিক দিয়ে প্রতিফলিত হয়ে গেল, ঠিক আছে। এইটা হচ্ছে কি সমান্তরাল রশ্মিগুচ্ছ আর অবতল দর্পণের ক্ষেত্রে। এবারে উত্তল দর্পণের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কি হবে? দেখো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসবে, আসার পর কি হয়, এরা প্রতিফলিত হয়ে চলে যায় এইভাবে। তো ফলে এই পেছনের দিকে যদি আমরা এই দুটো প্রতিফলনের যে রেখাগুলো, সেটা যদি আমরা পেছনের দিকে বর্ধিত করি, তাহলে দেখব যে এই বিন্দুটা হচ্ছে ফোকাস বিন্দুতে মিলিত হয়েছে আলোক রশ্মি, ঠিক আছে। এটা উত্তল দর্পণের ক্ষেত্রে। এবারে যখন আমরা আপতিত আলোক রশ্মিগুচ্ছ অভিসারী হবে, অর্থাৎ অভিসারী বলতে আলোক রশ্মিগুচ্ছ বিভিন্ন জায়গা থেকে এসে
মিলিত হবে একটা কম জায়গার মধ্যে, ঠিক আছে, তখন হচ্ছে কি অভিসারী আলোক রশ্মি উৎস। আর অপসারী বলতে কোনো জায়গা থেকে প্রতিসৃত হয়ে আসবে, তাকে আমরা বলবো অপসারী। তাহলে এটা কি হবে, এটা হবে অভিসারী আলোক রশ্মি উৎস, আর এটা হয়ে যাবে অপসারী আলোক রশ্মি উৎস। জিনিসটা ক্লিয়ার? এবারে অপসারী আলোক রশ্মি উৎস যখন আসবে একটা নির্দিষ্ট কোণ করে তো আসবে, ঠিক আছে, আসার পর প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে আলোক রশ্মি উৎসগুলো ফোকাসের মধ্য দিক দিয়ে চলে যাবে এইভাবে, ঠিক আছে, ক্লিয়ার? এইটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে এইভাবে হবে। এবারে আমরা যদি উত্তল দর্পণের ক্ষেত্রে দেখি, তাহলে আলোক রশ্মি উৎস অভিসারী আলোক রশ্মি উৎস আসবে, প্রতিফলিত হয়ে চলে যাবে, এইভাবে প্রতিফলিত হয়ে চলে যাবে। ফলে এদের যে প্রতিফলিত রশ্মি তার যে পেছন দিকটা যদি আমরা বাড়াই, তাহলে একটা নির্দিষ্ট বিন্দু আমরা পাবো, তাই তো? সেই নির্দিষ্ট বিন্দুকে আমরা কি বলবো, ফোকাস। এখন আপতিত আলোক রশ্মি উৎস অপসারী হবে। তো এখানে একটা জিনিস বলে দিই, বলা হলো না, যে যখন আপতিত রশ্মি গুচ্ছগুলো অভিসারী হবে তখন অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বের ধরন কি হতে পারে সেটা আমরা একটু দেখে নিই। প্রতিবিম্ব গঠিত হবে, অসৎ বস্তু যদি হয় তার প্রতিবিম্বটা হবে সৎ প্রতিবিম্ব। আর উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব বস্তু যদি অসৎ বস্তু হয় তাহলে প্রতিবিম্বটা হয়ে যাবে অসৎ, ঠিক আছে। এখানে অসৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব, আর অবতল দর্পণের ক্ষেত্রে অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠিত হবে, বা সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠিত হবে। জিনিসটা বোঝা যাচ্ছে? এবারে আমরা অভিসারী আলোক রশ্মি গুচ্ছের ক্ষেত্রে যদি দেখি, তাহলে অভিসারী আলোক রশ্মি গুচ্ছের ক্ষেত্রে কি হবে, আলোক রশ্মি এইভাবে আসবে, আসার পর প্রতিফলিত হয়ে ফোকাসের মধ্য দিক দিয়ে চলে যাবে, ঠিক আছে, ক্লিয়ার? ঠিক একই রকমভাবে যদি উত্তল দর্পণের ক্ষেত্রে দেখি, তাহলে আলোক রশ্মিগুচ্ছ এইভাবে আসবে, আসার পর এরা প্রতিফলিত হয়ে এইভাবে চলে যাবে। তাদের পেছন প্রান্ত যদি বাড়ায় তাহলে একটা ফোকাসে তারা মিলিত হবে। সৎ যে বস্তু, ঠিক আছে, সৎ যদি বস্তু হয় তার প্রতিবিম্বটাও সৎ হবে। আর এর ক্ষেত্রে যদি বস্তুটা অসৎ হয় তাহলে প্রতিবিম্বটা সৎ হবে, মানে অপোজিট। যদি প্রতিবিম্ব সৎ হয় আর বস্তু অসৎ হবে, আবার যদি বস্তুটা সৎ হয় তাহলে প্রতিবিম্ব অসৎ হবে, উল্টোটা হবে, ঠিক আছে। এবারে সৎ প্রতিবিম্ব অসৎ প্রতিবিম্ব জিনিসটা কি, এটা অবশ্যই তোমাদের কোশ্চেন একটা হয়ে আছে, বুঝতে পারছি। দেখো, যখন কোনো একটা বস্তুকে আমরা এই জায়গায় অবস্থান করলাম, তার থেকে আলোক রশ্মি অপসারিত হয়ে অবতল দর্পণে প্রতিফলিত হয়ে একটা প্রতিবিম্ব গঠন করলো। কোন দিকে প্রতিবিম্বটা গঠন করবে, এইখানে বস্তুটা রেখেছি, বস্তুর দিকেই কিন্তু যদি প্রতিবিম্ব গঠিত হয় তখন সেটাকে সৎ প্রতিবিম্ব বলবো। আর যখন বস্তুটাকে রাখলাম তার প্রতিবিম্বটা গঠিত হচ্ছে একদম দর্পণের পেছনে, অর্থাৎ ভেতরের দিকে, অর্থাৎ সামনে, দর্পণের পেছনে যদি হয়ে যায়, এখানে এইভাবে অবস্থান ছিল বস্তু, সেটা পেছনে হয়ে যাচ্ছে, ফলে কি হবে, তখন সেটাকে আমরা অসৎ বলবো। ক্লিয়ার হলো? ক্লিয়ার? তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে। এইটা কিন্তু মাধ্যমিকে বারবার এসেছে যে গলীয় দর্পণের ক্ষেত্রে r=2f, অর্থাৎ বক্রতা যে ব্যাসার্ধ, যেটাকে আমরা ওই মেরু থেকে একদম যে বক্রতা কেন্দ্র, এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি বলি, পি আর সি দূরত্বটাকে আর, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ আমরা বলি এটা, ঠিক আছে, এটা আমরা জানি। আর পি আর এফ সমান হচ্ছে কি এফ, যেটাকে আমরা ফোকাস দৈর্ঘ্য বলবো, ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এটা ফোকাস দৈর্ঘ্য, আর এই পুরোটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এখানে যেটা বলে দিয়েছে যে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের কি হবে, দ্বিগুণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা আলোক রশ্মিগুচ্ছকে, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে এখানে আপতিত করব এইভাবে, তাহলে তা ফোকাসের মধ্য দিক দিয়ে যাবে, তাই না, এই ফোকাসের মধ্য দিক দিয়ে চলে যাবে এরকমভাবে, ঠিক আছে।
তো এখানে আপতিত আলোক রশ্মিগুচ্ছর নাম যদি আমি করে দিই, দেখো আমাদের যে এই বোঝানোর স্বার্থে আমি ঠিক এই রশ্মিটাকে অমিট করে দিলাম, অর্থাৎ রশ্মিটা আছে কিন্তু আমি দেখাচ্ছি না, কারণ আমাদের এখানে প্রমাণ কিছু দেখাতে হবে, তো তাই একটা রশ্মিকে ধরেই আমি আলোচনাটা সারছি। তো এইখানে যে ফোকাস কেন্দ্র সেখানতে মিলিত হলো, তো এই বিন্দুটাকে আমরা পি ড্যাশ বিন্দু বলবো, আর এইটাকে যদি আমরা ধরে নিই এ পি এফ, ঠিক আছে, এ পি একটা আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত পি এফ, ক্লিয়ার। এবারে আমরা কি করব, অভিলম্বটা অঙ্কন করে দেব, বেঁকে গেল, অভিলম্ব অঙ্কন করে দিলাম, ঠিক আছে। এবারে আপতিত আলোক রশ্মি যেখানে আপতিত হলো অভিলম্বের সাথে কি কোণ করবে, আই কোণ করবে, আপাতন কোণ, আর প্রতিফলনের সাথে যে কোণটা করবে সেটাকে আমরা বলবো আর, অর্থাৎ প্রতিফলন কোণ, ক্লিয়ার। এই দুটো জিনিস ক্লিয়ার হলো তো, ওকে। এবারে জিনিসটা লক্ষ্য করো, দেখো এই যে কোণ এ পি আর সি, এ পি ড্যাশ সি, এই যে কোণের মানটা কত, আই, তাই তো। আর এখানে সি পি ড্যাশ এফ, সি পি ড্যাশ এফ সমান আর, এটাকে আমরা আপাতন কোণ বলবো, আর এটা হচ্ছে কি প্রতিফলন কোণ, ঠিক আছে। এবারে এই দুটো যে কোণ ভালো করে লক্ষ্য রাখো, এই যে কোণ আর এই কোণ পরস্পর কিন্তু কি, দেখো দুটো সমান্তরাল রেখা আছে, তার সাথে একটা যদি কাট করে তাহলে এই যে কোণ, এই দুটো কোণ কি হয়, একান্তর কোণ, তাই এই দুটো একান্তর কোণ হবে পরস্পর সমান, এপিসি এপি ড্যাশ সি সমান সি পি, এই কোণটা ওই এফ সি, সরি এফ সি পি ড্যাশ, এরা পরস্পর কি একান্তর কোণ, ক্লিয়ার। এবারে এই দুটো কোণ তো সমান হয়, প্রতিফলনের যে সূত্র সেই সূত্র অনুসারে আমরা এপি ড্যাশ সি সমান সি পি ড্যাশ এফ, এই দুটো কোণ পরস্পর কি হবে, সমান হবে, এটা আমরা প্রতিফলনের সূত্র থেকে পেয়ে এসেছি। তাহলে এই দুটো কোণের মান সমান, আবার এই দুটো কোণ পরস্পর একান্তর কোণের জন্য সমান, তাহলে কি হবে, দেখ আরও একবার বলছি, এই দুটো কোণের মান সমান প্রতিফলনের সূত্র অনুসারে, আর এই কোণটা, এইটার কথা বলছি, এই কোণ আর এই কোণ পরস্পর কি হচ্ছে, একান্তর কোণ, তাই সমান হচ্ছে। তাহলে আমরা আলটিমেট কি বলতে পারি, এই কোণটা যদি এর সাথে সমান হয়, আবার এই কোণটা এর সাথে সমান হয়, তাহলে এই দুটো কোণ পরস্পর সমান, তাই না। তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে সি পি ড্যাশ এফ সমান এফ সি পি ড্যাশ, এই দুটো কোণ পরস্পর সমান হবে। আর এই দুটো কোণ পরস্পর সমান হলে তাহলে এই যে ত্রিভুজ সি পি ড্যাশ এফ, এই ত্রিভুজটা কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজ। কেন সমদ্বিবাহু ত্রিভুজ হলো, দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে দুটা যে সমান যে বাহু, এই দুটো সমান বাহুর হচ্ছে মধ্যবর্তী যে কোণ, সমান বাহুর মধ্যবর্তী না, যে সমান বাহু যে বাহুটার সাথে ভূমির সাথে যুক্ত আছে তার পার্শ্ববর্তী দুটো কোণ পরস্পর সমান হয়। তাহলে এই দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে কি এই পুরো ত্রিভুজটা কি হবে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আর সমদ্বিবাহু ত্রিভুজ হলে তাহলে পি ড্যাশ এফ সমান সিএফ, এটা পরস্পর সমান হয়, তাই না। তাহলে এটা পরস্পর যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এখান থেকে, দেখো এই বাহু সমান হয়ে গেল। তারপর এই যে উন্মেষটা আমরা নিয়েছি, উন্মেষটা ক্ষুদ্র উন্মেষ, ফলে পি ড্যাশ আর পি পরস্পর কাছাকাছি অবস্থান করে। তো কাছাকাছি অবস্থানের জন্য কিন্তু এর যে লেন্থ, এই লেন্থ সমান হবে, সেই জিনিসটা বলেছি। পি এফ সমান পি ড্যাশ এফ
সমান হবে। তাহলে পি ড্যাশ এফ সমান কি হচ্ছে সিএফ, সিএফ। তাহলে জিনিসটা কি পাচ্ছি, এই দুটো পরস্পর, এইটা আর এইটা পরস্পর কি সমান, পি এফ সমান সিএফ পরস্পর সমান হচ্ছে, এই দুটো সমান। তাহলে এই দুটো যদি সমান হয়ে যায়, আর আমরা পি এফটাকে কি ধরেছিলাম, পি এফটাকে এফ ধরেছিলাম, তাহলে হয়ে যাবে পি এফ সমান এফ। ক্লিয়ার? আর টোটাল যে পিসি, পিসি যেটা বক্রতা ব্যাসার্ধ, পিসি সমান কি আর, আর পিসি সমান আমরা বলতে পারি এখানে এ দুটোর যোগফল, অর্থাৎ সিএফ প্লাস পিএফ এর যোগফল। তাহলে কি হবে 2F আর এটা আর, তাহলে আমাদের সম্পর্কটা প্রতিষ্ঠা হয়ে গেল। এবারে ব্যাপারটা কি, তোমাদের বলে দেবে যে গোলীয় দর্পণের ক্ষেত্রে R সমান 2F প্রমাণ করো। তো তোমাদের যদি দর্পণ উল্লেখ করে দেয়, আমি অবতল দর্পণের ক্ষেত্রে করলাম, তোমাদের যদি বলে দেয় উত্তল দর্পণের ক্ষেত্রে, তো তোমরা জিনিসটা দেখবে সেম টু সেম, কোনো রকম পরিবর্তন নেই, দেখবে, যদি না পারো বলবে, আমি আরেকটা ভিডিওতে করিয়ে দেব। কেমন?